প্রিয় দর্শক, আজ হ্যালো মন্টেলের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মন্টেলের দুজন গুণী ব্যক্তিত্বকে। আমরা পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। আমার ডান দিকে আছেন ডক্টর মাহতাব চৌধুরী। তিনি দীর্ঘ 28 বছর ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গিয়েছেন। এবং আমার বাঁ দিকে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সার্টিফাইড ট্রান্সলেটর এবং কেরানি ও রিফিউজি কোয়ালিশনের সদস্য জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া। দর্শক, আমি আলাপ শুরু করি আমাদের অতিথির সাথে। শুরুটা মাহবুব ভাই আপনাকে দিয়ে করতে চাই। আমরা দেখছি যে কানাডার যে ইমিগ্রেশন পলিসি বর্তমানে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে আগে যেরকম যে হারে স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসায় মানুষজন আসছিল সেগুলি কমানোর সিদ্ধান্ত হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এখন যে অবস্থাটা চলছে সেক্ষেত্রে কি যারা এখনো ক্লেমেন্ট হিসাবে আছে তাদের উপরে কোনো প্রভাব ফেলবে কি না? ধন্যবাদ বাবু ভাই। এনআরবিটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং আমি আরও খুশি হয়েছি যে আমাদের সঙ্গে আমাদের বড় ভাই এবং অত্যন্ত প্রিয় মুখ মাহতাব ভাই আছেন। আসলে আমি 93 থেকেই ইমিগ্রেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ মূল ইমিগ্রেশন না থেকে আমি ইমিগ্রেশনের বিভিন্ন রিফিউজি কোয়ালিশন, বিভিন্ন সাবজেক্টে এবং কোর্ট হাউস ইন্টারপ্রেটার এবং বিভিন্ন লয়ের সঙ্গে কাজ করেছি। ফ্রিজ করে নেই, বাট ওভার দি ইয়ার্স নাম্বারটা একটু কমিয়ে, কারণ এখানে দেখেন মানে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মানে হাউজিং কস্টিং, লোকজন এরকম কথা উঠেছে, আমি নিজে দেখিনি, তাবুতেও থেকেছে। সো there are some rumors, but Canada is a great country, and Canada economy বলেন বা রিফিউজি স্ট্যাটাস বলেন, আমি বলি this is the best country in the world still. Of course, still. সুতরাং আমার মনে হয় nothing to be worried, but yes, একটু ডিলে হতে পারে প্রসেস। So delay is not আর কতটুকু নেবে না নেবে এটা তো উই শুড ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট পলিসি, ঠিক না? আমাদের কতটুকু দরকার এটা তো ওরাই ঠিক করে। কিন্তু আমার মনে হয় যে স্টিল উই আর ইন দ্য গুড শেপ। এখানে একটু ইন্টারাপ্ট করে বলি, এই যে পরিমাণ আমরা দেখলাম যে মানুষ আসছে, এটা কি খুব একটা ওয়াইজ ডিসিশন ছিল গভর্নমেন্টের? কারণ আমরা দেখছি যে এটার যে ইফেক্টটা, হাউজিং প্রবলেম, জব মার্কেটের প্রবলেম, এইগুলো তো আমরা দেখছি, এটা তো বাস্তবতা। সেক্ষেত্রে কি সেই পলিসিটা কি আসলে কি খুব ভালো ছিল? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ভালো বা খারাপের প্রশ্ন না। অবশ্যই রিফিউজি এইভাবে আসাটা একবারে যে ঢালাও করে আসবে সেটা তো একটা ক্রাইটেরিয়া আছে, কারণ ওখানে একটা যে কোনো আপনার ইমিগ্রেশন পোস্টে যারা অ্যাপয়েন্টেড তারা তো একটা প্রিন্সিপাল অনুযায়ী কাজ করে। অফকোর্স, বাট যখন নাকি আপনি যে কোনো সয়েল থেকে উইদাউট টাচিং দ্য থার্ড কান্ট্রি আপনি যখন পাড়া দেবেন আমাদের সয়েলে, ক্যানাডিয়ান সয়েলে, এ রিফিউজি অফিসার হ্যাজ নো রাইট টু সে নো। আপনাকে ইয়েস করতে হবে। বাট এই জন্য দেয়ার আর সাম ব্লকস, বিভিন্ন জায়গা আছে, যেমন আপনার ইমিগ্রেশন রিফিউজি বোর্ড আছে, আইআরএস আছে, তারপরে এরপরে খেলে। সুতরাং ওয়াইজ আনওয়াইজ এটাকে না বলে আমি বলবো যে হয়তো গভর্নমেন্ট মনে করেছে যে দিস ইজ দ্য গুড টাইম টু হ্যাভ সাম স্কিল ওয়ার্কার ইন দ্য সেন্স। তো আমি এটাকে ওয়াইজ বলবো এই সেন্সে না যে আমাদের দেখা উচিত যে আমাদের যদিও ইজ দ্য সেকেন্ড বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু হাউএভার সেকেন্ড বিগেস্ট কান্ট্রি আমরা যখন ড্রাইভ করি 7-8 ঘন্টা কিছুই দেখি না। অর্থাৎ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমেরিকার মতো না। আমেরিকার সিটিগুলো ডেন্সলি পপুলেটেড, ওরা মানে হাই স্ক্র্যাপার করে রেখেছে মানে হাউজিং এর জন্য, আমাদের ওটা করেনি। যার জন্য আনপ্ল্যান্ড ওয়েতে যেটা করেছে এটা ডেফিনেটলি একটা মানে প্রবলেম হয়েছে। সো উই আর ফেসিং। মাহবুব ভাই, আপনার কাছে আবার পরে আসবো। আমি এই ফাঁকে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে মোটামুটি একই রকমের প্রাসঙ্গিক বিষয়। যেমন আমরা দেখলাম রাজনৈতিক পরিবর্তনে আমেরিকায় ট্রাম্প আসলো ক্ষমতায় এবং তিনি এসে অনেক কিছু বলছেন যে অবৈধ অভিবাসী যারা তাদেরকে বের করে দিবেন, ইকোনমিকে টাইট করবেন, নানা কিছু বলছে। এবং কানাডার সাথে তো আমেরিকার একটা স্ট্রং ট্রেড আছে। ট্রাম্প আসার পরে এটার কি আমাদের অর্থনীতিতে কোনো নেতিবাচক কিছু করতে পারে? কি মনে হয় আপনার? ধন্যবাদ কাজীবাবু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সহ আলোচক মাহবুব, তোমাকে শুভেচ্ছা। মাহবুব একজন প্রফেশনাল শুধু না, গান কবিতার জগতে একজন প্রতিভাবান লোক। ডোনাল্ড ট্রাম্প অলরেডি বললেন যে আসার পরপরই কানাডা এবং মেক্সিকোর উপর
25% ট্যারিফ ইম্পোর্ট করবে, Exactly. আরোপ করবেন। তোমার দর্শকদের জন্য বলছি, ট্যারিফ সিম্পলি একটা ডিউটি, ইম্পোর্ট ডিউটি। সো ডোনাল্ড ট্রাম্পের 25% ট্যারিফ বসানো মানে হলো আমেরিকা কানাডা থেকে যে ইম্পোর্ট করবে যে জিনিসগুলো, সেগুলোর আগের যে দাম ছিল তার উপর আরো 25% ট্যাক্স দিতে হবে আমেরিকাতে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলে যে এটা কানাডার লোকজন পে করবে, আসলে কিন্তু যারা কিনে জিনিসটা তারাই পে করে। সো এটা সরাসরি ফলাফল হলো যে কানাডার যে এক্সপোর্ট আমেরিকাতে, সেগুলো আলটিমেটলি কানাডিয়ান কনজিউমারদের কাছে দাম বেড়ে যাবে। কারণ কোম্পানিগুলো যখন কানাডা থেকে এক্সপোর্ট করবে, ইম্পোর্ট করবে আমেরিকান কোম্পানি, তারা বিক্রি করার আগে তার একটা বড় অংশ কনজিউমারদের উপর চার্জ করবে, নতুন প্রাইস সেট করবে। এক্স্যাক্টলি। সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এটার গুরুত্ব কতটুকু। তাই তুমি যেটা বললা যে কানাডা এবং আমেরিকা এদের মধ্যে যে ট্রেড, এটা একটা বিশাল আকারের। আর ওভারঅল তুমি যদি ধরো এক্সপোর্ট কানাডার ইকোনমির 1/3, 1/3। সো $2 ট্রিলিয়ন ইকোনমিতে এক্সপোর্ট 700 বিলিয়নের মতো। তো 700 বিলিয়নের 75% হলো আমেরিকাতে যায় এক্সপোর্টের। তার মানে $500 বিলিয়ন বাৎসরিক এক্সপোর্ট আমেরিকাতে যায়। তো এই $500 বিলিয়ন উপর যখন ট্যারিফ বসাবে, এটার প্রাইস যখন বেড়ে যাবে, সেই হিসাবে যদি ডিমান্ড কমে যায়, তাহলে কানাডা will be significantly affected, কারণ আমাদের 1/3 of the economy is এক্সপোর্ট, তার 75% হলো আমেরিকাতে। তো এটার ফলাফল কি হবে? এটার প্রথম ফলাফল হবে যে প্রোডাকশন হয়তো কম হবে, যেসব এক্সপোর্ট গুডস আছে। প্রোডাকশন কম হলে এমপ্লয়মেন্ট কম হবে, কানাডার জিডিপি ওভারঅল কমবে। সো কানাডার উপরে অবভিয়াসলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা, আরেকটা ইম্প্যাক্ট যেটা হতে পারে সেটা হলো যে কানাডার ডলার আমেরিকান ডলারের এগেনস্টে ফল করার সম্ভাবনা আছে। কারণ যখন ট্রেডাররা দেখবে যে কানাডার ইকোনমি আগের মতো বাড়বে না বা হয়তো কমতেও পারে বিকজ অফ দিস ইফেক্ট, তখন ডলারের দাম কমতে পারে, যার কারণে কানাডার ইনফ্লেশন রেট যে কমার কথা সেটা হয়তো নাও কমতে পারে। সো ওভারঅল প্রোডাকশনের দিক দিয়ে আমাদের ক্ষতি হবে, আর কনজিউমারদের জন্য এটা খুব একটা লাভজনক হবে না। এটা খুব সম্ভবত কনজিউমাররা হায়ার প্রাইস ফেস করতে হতে পারে। কিন্তু মাধব ভাই, এখানে আমরা কয়েকদিন আগে দেখলাম যে কুইবেকের যে প্রিমিয়ার লেগো, সে জাস্টিন ট্রুডোর সাথে যে তাদের যে কথা হলো কিছুদিন আগে, সেখানে এই ট্যারিফের ব্যাপারে লেগো প্রপোজ করছে যে আমাদেরও উচিত হলো ট্যারিফ বাড়ানো। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে কানাডা কি সেই উদ্যোগটা নেবে? হ্যাঁ, এটা অনেক দেশ করে কাউন্টার মেজার, অনেকটা প্রতিবাদের মতো। কিন্তু আলটিমেটলি এটা খুব ভালো ফল বয়ে আনে না। যেটা হতে পারে যে মনে করো আমরা যদি আমাদের দিক থেকে ট্যারিফ বাড়াই দিই, তাহলে দুটো ইফেক্ট হবে। ওরা যে আমাদের থেকে যে জিনিসটা কিনছে সেটার দাম তো আমেরিকান ট্যারিফ এফেক্ট হবে, কিন্তু আমরা যেটা ইম্পোর্ট করতেছি সেখানে যদি আমরা ট্যারিফ বসাই আমেরিকা থেকে, তাহলে তো ওই ডলার ইফেক্টের উপরে আলাদা একটা ইফেক্ট হবে। সো আমাদের জন্য ডাবল ওয়ার্মিং, দুবার খারাপ হলো। একবার ডলারের কারণে দাম বেড়ে গেল, ডলারের মূল্য কমাতে, আরেকবার ট্যারিফের জন্য দাম বেড়ে গেল। সো এটা আলটিমেটলি আমাদের জন্য উইন উইন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাধব ভাই আপনার কাছে আবার আসবো। মাহবুব ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমেরিকাতে ট্রাম্প বলছেন যে ইলিগাল যারা আছে তাদেরকে বের করে দেবেন। সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের এদিকে কানাডাতে মানুষজন আসার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আমাদের তো একটু লোড পড়বে না, সেটা কি মনে হয়? আপনার শিওর, প্রথমত যে
আমি একটু ব্যাকে যাই, সেটা হচ্ছে যে ওর পলিটিক্যাল এজেন্ডার মধ্যে এটা সবচেয়ে বড় এজেন্ডা ছিল, জাস্ট টু স্টপ ইমিগ্রেন্টস, ইলিগাল ইমিগ্রেন্টস, বিকজ এখন এটা পলিটিক্যাল রিটোরিক, তারপরে এটার একটা ফ্লো অবশ্যই, কারণ কনভেনশনাল রিফিউজি আইন যদি আমরা মানি তাহলে কেউ রিফিউজি ক্লেম করলে আমরা তাকে দেই বা ঢোকার অ্যাক্সেসটাকে আমাকে দিতে হবে, হয়তো টাইমিংটা বাড়ছে, জলটা বাড়ছে, কিন্তু অ্যাক্সেস দিতে হবে। তো সুতরাং ইয়েস, তবে হাউএভার যতটা সহজ মনে করা হচ্ছে যে ট্রাম্প আসলে সব খেদিয়ে দূর করবে, তা নয়। কারণ আপনার মেইন স্ট্রিমে তো ইমিগ্রেন্টরা কাজ করছে, তার মধ্যে বাংলাদেশে অনেকেই কাজ করছে, ওভার 10 লাখ। এরপরে দেখা যাচ্ছে যে যারা আনঅথরাইজড, আনডকুমেন্টেড যে সমস্ত ইমিগ্রেন্ট আছে, তার ভিতরে যারা অলরেডি দোজ দ্য পিপল হু হ্যাভ বিন সার্ভড দ্য নোটিস অফ ডিপোর্টেশন, এর মধ্যে দু রকমের আছে, একটা হচ্ছে ডিপোর্টেশন সেন্টারে যারা আছে অথবা আউট অফ দ্য সেন্টার, এদেরকে তাদের বার করতে হবে আগে, বিকজ ইউ ক্যানট। ক্যানাডার নিয়ম হচ্ছে, আমেরিকান নিয়মটা হচ্ছে যে ওয়েল দুটো সিনেট তার দখলে, সবকিছু দখলে, মানে এই না যে ট্রাম্প যা কিছু তা করতে পারলো। আর আর্ট হচ্ছে যে এই প্রসেসটা, এটা হচ্ছে প্রসেস, কারণ দুটো হাউসেরই তো আপনার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান গভর্নমেন্ট যেটা আছে, তো এদের ভেতরে ট্রাম্প যে ল্যান্ডস্লাইড সব আমার একভাবে নিয়ে যাবে তা না। আর আরেকটা কথা চিন্তা করে দেখেন, এখানে মাথাপে আছে ইকোনমিস্ট, how do you think that deportation cost a lot of money? Lot of money, কারণ আপনার কনভেনশন আইন যদি মানতে চান তাহলে একটা ডিপোর্টেড তাকে আপনার ওই রাইটটা দিতে হবে, সেই রাইটটা দেওয়ার জন্য। এখন আমরা যেটা আশা করছি বা আশঙ্কা করছি, যেটা ধাক্কা আসবে, কারণ 9,000 প্রায় কিলোমিটার আমাদের অরক্ষিত বর্ডারটা, হোল বর্ডারটা, সুতরাং 9,000 তো আর সম্ভব না এটাকে করা, কিছু একটা আসবে। সেটা শুধু আমরা বাংলাদেশের শহরতে চিন্তা করছি কেন, আমরা তো হোল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড চিন্তা করছি। তবে আমি যা মনে করি যে ধাক্কাটা আসবে, সে ধাক্কাটা তো এসেই গেছিল একবার, ঠিক না? আর এখন তো যেহেতু ওভার দ্য ইয়ার্স এটা করছে, দ্য পয়েন্ট অফ এন্ট্রিতে হয়তো ব্যবহারটা আগে ভালো ছিল, এখন খারাপ। হয়তো আগে 1 ঘন্টা ছেড়ে দিত, এখন 48 ঘন্টা ছাড়ছে না। কিন্তু যদি আইন মেনে তারা আসে এবং যদি তা কিছু করে, তাদেরকে না করতে পারে না। হাউএভার আমাদের ক্যানাডিয়ান অথরিটির উচিত বর্ডারটাকে সিকিউর করা, আমাদের উচিত, আমাদের স্বার্থে। মাধব ভাই, আপনার কাছে আমার শেষ যে বিষয়টা জানা, সেটি হচ্ছে যে কানাডাতে ইনফ্লেশন রেট কমছে, ইন্টারেস্ট রেটও কমছে। এই সময় আমাদের কোনো ইনভেস্টমেন্ট বা বাড়ি কেনা বা কোনো সেভিংসে যাওয়াটা কতটুকু যৌক্তিক, বা কি মনে করেন, কি অবস্থাটা এই মুহূর্তে? খুবই প্রাসঙ্গিক ব্যাপার। প্রথমত বাড়ি কেনার ব্যাপার, কেউ যদি দীর্ঘদিন এদেশে থাকে, তাহলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে ছোট হোক তবুও নিজের একটা ঘর, নিজের একটা বাড়ি যত শীঘ্র সম্ভব শুরু করা যায় ততই ভালো। বেশিরভাগ মানুষের সারা জীবনের এদেশে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট আলটিমেটলি হবে তার বাড়ি। আমার পরামর্শ হলো যে খুব বেশি দামের বাড়ি কিনতে না গিয়ে এই মুহূর্তে যে কোনো সময়, যে কোনো সময় যতটুকু তুমি অ্যাফোর্ড করতে পারো মনে হচ্ছে তার চেয়ে কিছু কম, তাহলে একটা সেফটি মার্জিন থাকলো, তোমার একটা প্রেশারও কম থাকলো। আচ্ছা, এবার তোমার লো ইন্টারেস্ট রেট সিচুয়েশনের কথা বলো। যদিও এখনকার ইন্টারেস্ট গত 2 বছর আগের ইন্টারেস্টের মতো অত লো না, এখন তোমার 4-5% মর্গেজ, এক সময় তো 2% ইভেন আন্ডার 2%, আন্ডার 2%, 1.8। হ্যাঁ, সো বাট আমি বলবো যে শুধু যদি ইন্টারেস্ট রেটের কথা চিন্তা করো, তাহলে মেবি অ্যাটলিস্ট ওয়েট ফর অ্যানাদার ফিউ মান্থস, কারণ ব্যাংক অফ ক্যানাডা আবার ইন্টারেস্ট রেট কাট করার একটা সম্ভাবনা আছে। এবং তারা যদি একটু বড় পরিমাণে কাট করে ইন্টারেস্ট রেট, তাহলে হয়তো মর্গেজ রেট আরও কিছুটা কমতে পারে। সেটা একটা বিষয়, যে যদি লো ইন্টারেস্ট রেট অ্যাডভান্টেজ নিতেই হয় তাহলে কয়েক মাস ওয়েট করা হয়তো বেটার হতে পারে। আচ্ছা মাধব ভাই, আসলে কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের শেষ করতে হবে। আমাদের স্টুডিওতে আসার জন্য মাধব ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মাহবুব ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ এনআরবি টিভি এবং কাজী আলম বাবু ভাইকে আমাদের আমন্ত্রণ জানার জন্য।